হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গল্পের আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা। জাঙ্কু খেতে এলো না কেন রে? শরীর ঠিক আছে? হ্যাঁ গো, আসলে কালকের ব্যাপারে কিছু কথা বলবে, তাই জিম করে বসে আছে। জিম করে বসে আছে শুনে খানিক চমকে উঠলেন মিসেস সাইম। তবে ব্যাপারটা পাত্তা না দিয়ে বললেন, আচ্ছা তাহলে তুই ওকে ডেকে নিস তাড়াতাড়ি। ও না খেলে আবার তুইও খাবি না। তুই সবাইকে বসিয়ে দিয়ে জাঙ্কুকে ডাকতে গেল। ওদের বেডরুমের পাশে জাঙ্কুকের জিম ঘর। যদিও তে বিয়ের পর এই রুমে কখনোই যায়নি, বিয়ের আগে একবার এসেছিল, তখনই গিয়েছিল। তাই আজ আবার ওই রুমে যাওয়ার কথা ভেবে পুরনো কথাগুলো মনে পড়ছিল। কি ছিল তাদের সম্পর্কে সমীকরণ। আর আজ দুজনেরই দুজনকে ছাড়া চলে না। তবে এই অনুভূতি হয়তো ওর একারই। জাঙ্কুক তো এখনো কথা লুকিয়ে রাখে। তে দরজায় নক করতে করতে কিন্তু একটু ধাক্কাতেই খুলে যায় দরজাটা। তে কোনো দিকে না তাকিয়ে ভেতরে গিয়ে বলতে শুরু করলো, জাঙ্কুক খেতে চলো না, পরে কথা বলে নিও। থেমে যায় তে। চোখের সামনে যে দৃশ্য দেখেছে তাতে ওর মুখের কথা মুখে রয়ে যায়। আমি যা দেখছি তা কি সত্যি? এই ভয়ঙ্কর দৃশ্য কি সত্যি ঘটছে? ভয়ে রীতিমতো থরথর করে কাঁপছে তে। আর কাঁপবে না কেন? চোখের সামনে যদি কাউকে আঘাতে যন্ত্রণায় কাতরাতে দেখে ভয় তো পাবেই। জাঙ্কুকের কোট টি শার্ট সব ছড়িয়ে পড়ে আছে মেঝেতে। হাতে আছে কালো রঙের বেল্টটা, শরীরে ছড়িয়ে আছে ওই বেল্টেরই সহস্র লালচে দাগ। তুই কখনো জাঙ্কুকে খালি গায়ে দেখিনি, তাই এইসব দাগ কখনো চোখেও পড়েনি। এত দাগ মানে তো অনেক আগে থেকে এসব শুরু হয়েছে। এবার তোর মনে পড়লো মিসেস আইও একবার বলেছিল জাঙ্কুক নিজেকে আঘাত দেয়। তবে এই কি সেই আঘাত? তুই তো ভেবেছিল জাঙ্কুক হয়তো নেশার মধ্যে থাকে। তে আর কিছু ভাবতে পারলো না। চেয়ে দেখলো জাঙ্কুককে আবার নিজেকে যে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তে আর দেরি করলো না, ছুটতে গিয়ে জাঙ্কুকের হাত থেকে বেল্টটা ছিনিয়ে নিল। জাঙ্কুকের তো এতক্ষণ হুঁশই ছিল না, এক মনে নিজেকে আঘাত করছিল। জাঙ্কুকের অবাক করা চোখ রাখলো তের চোখে। তুমি এখানে কি করছো? তুমি এসব কি করছো জাঙ্কুক? এই তোমার ইম্পর্টেন্ট কলের নমুনা? আর এই যে তোমার শরীরে এত আঘাতের চিহ্ন কি হয়েছে তোমার? কেন নিজেকে আঘাত দিচ্ছ? একবার চেয়ে দেখেছো তোমার বুক পেট জুড়ে কিভাবে রক্ত জমাট বেঁধে আছে? তে যেমন চিল্লিয়ে কথা বলছে তেমন চোখে জলও ফেলছে। এদিকে জাঙ্কুকের কোনো হেলদোলে নেই। ও তো নিজেকে তেল থেকে ছাড়াতে ব্যস্ত। আর তে জাঙ্কুকের পেশিবহুল দুই বাহু চেপে ধরলো। উত্তর দাও আগে। আর তোমার ডান হাতের ব্যান্ডেজ ছিল, এইটাই লুকিয়ে রেখেছো তাই না তুমি? এই আঘাত বুঝি ধাক্কাতে হয়? কেন মিথ্যে বলছো তুমি? কারণ আমি সত্যি জানাতে চাই না। তুমি ঘরে যাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এখানে যা দেখেছো সেসব বাইরে কারোর কাছে কিছুই বলবে না। আর ফার্দার আমার জিম ঘরে আসবে না। ইয়ার্কি করছো? আমার সাথে ইয়ার্কি করছো? আমি চলে যাই আর তুমি আবার আঘাত করতে শুরু করো নিজেকে, তাই না? তাই শক্তির থেকে হয়তো কয়েক গুণ বেশি শক্তি রয়েছে জাঙ্কুকের গায়ে। কিন্তু জাঙ্কুক এই মুহূর্তে চাইলে সরে যেতে পারছে না, আবার সত্যিটাও বলতে পারছে না। তে বসলো, চেঁচামেচি করে কাজ হবে না, শান্তভাবে হ্যান্ডেলও করতে হবে সবকিছু। তাই স্নেহের সাথে জাঙ্কুকের গালে হাত রাখলো। লুক এট মি জাঙ্কুক, সব তো শেয়ার করছো। এই নিজেকে আঘাত দেওয়ার ব্যাপারটা কি বলতো? কেন এমন করছো তুমি? আমাকে বলো জাঙ্কুক, তোমাকে এভাবে দেখতে পারছি না আমি। জাঙ্কুক মুখ তুলে চাইলো আবার। তের চোখে মুখে ওখানে যে ভয় জমেছে সব বুঝতে পারছে জাঙ্কুক। আবার মনে মনে বলল, কিন্তু আমি যদি বলি কেন আঘাত করি, তে হয়তো আমাকে মেন্টালি উইক ভাববে। ঘরে যাওতে জেদ করো না। রাখো তো ঘুরে যাওয়া, কালকে এক্সিবিশন, আর আজকে তুমি নিজের এই অবস্থা করেছো। এত আঘাত সহ্য করেছো, এরপর যখন কালকে ব্যথার ছুটে উঠতে পারবে না তখন কি হবে শুনি? আমি নিশ্চিত তোমার জ্বর আসবেই আসবে আজ।
কিছু হবে না তে, যাও। তে এবার আর আবেগী হয়ে নয়, নিজেকে শক্ত করে গলা উঁচিয়ে বলে, তুমি বলবে কিনা? বলবো না। তবে এই বেল্ট দিয়ে আমি কিন্তু নিজেকে আঘাত করতে শুরু করব, জানাবো। তারপর তুমি একে একে সবার বকা হজম করতে প্রস্তুত তো জাংকুক? জাংকুক এবার সোফায় বসে পড়ে, তেও ওর পাশে গিয়ে বসে। এই আঘাত আজ আমি প্রথম নিজেকে করছি না তে। যবে থেকে বুঝতে শিখেছি আমার এই কাঁধ থেকে পেট পর্যন্ত কালো দাগটা মিস্টার কাইল স্বয়ং দিয়েছে, তখন থেকে আঘাত করে যাচ্ছে যেন এই দাগটা মিলিয়ে যায়। অবাক হয়ে যাইতে এবার ভালো করে লক্ষ্য করে, সত্যি এই কালশিটে দাগটা, এর মানে এটাই হলো ওর গরম লোহার কড়াইয়ের দাগ। আর তার আশেপাশে রয়েছে অনেক পুরনো দাগ, আর আজকের দাগগুলো তো জ্বলজ্বল করছে। এই দাগ তুমি অন্যভাবে সারাতে পারতে, তাই বলে এইভাবে আঘাত দেওয়ার মানে কি? তোমার এই জায়গাগুলো জ্বলছে না এখন? এমন পাগলামি কেউ করে? আমি করি। তুমি আমার রাগ সম্পর্কে বিশেষ অবগত নও, তাই তুমি জানোই না। তবে হ্যাঁ, তুমি আমার লাইফে অর্থাৎ বিয়ে করার পর আর নিজেকে আঘাত করিনি আমি, কিন্তু যতবার ওই লোকটাকে দেখেছি ততবারই এই আঘাতে আরো আঘাত দিয়েছি। মানে আজ তবে কি তুমি যাকে অ্যাক্সিডেন্টে হওয়ার থেকে বাঁচিয়ে বড় দয়া দেখাচ্ছিলে? বলতে বলতে সোফায় গা এলিয়ে দে জাংকুক। মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা যন্ত্রণা হচ্ছে। এবারতে বুঝতে পারলো কেন সেই সময় সহানুভূতি প্রকাশ করতে গাড়ি থেকে নামেনি জাংকুক। না জানে যে নিজেরই স্বামীর পরম শত্রুর উপর দয়া দেখিয়ে ফেলেছে। তার জন্য কি জাংকুক আরো বেশি কষ্ট পেল? শুধু আজ নয়, মনে আছে প্রথম এক্সিবিশনের সময় তোমার বাড়িতে গিয়েছিলাম? তখনও তাকে দেখেছিলাম। অবশ্য তখন না বুঝলেও এখন জানি সে সেখানে কেন ছিল। আসলে তার মেয়ের সাথে তোমার প্রাক্তনের বিয়ে হয়েছে যে, তাই তো সেদিন গিয়েছিল তোমার পাড়াতে। সেদিন বাইরে ফিরেও নিজেকে আঘাত করি, আর এই আঘাত আমাকে দুর্বল নয়, বরং আগামী দিনের জন্য আরো কঠোর হতে সাহায্য করেছে। হ্যাঁ, প্রথম প্রথম মা যখন জেনে যায় খুব বকতো, তখন জ্বরে ভীষণ ভুগতাম, আর এখন সহ্য হয়ে গেছে। এবার তোমার মনে প্রশ্ন যার জন্য অভিমান করছিলে, সেটা হলো ওই মানুষটার দেওয়া আরো একটা আঘাত। আসলে তারও তো আমার মতো ব্যবসা, এক্সিবিশনে সেও আসবে। আমি যেন কোনো মতে উপস্থিত না থাকতে পারি, তার জন্য আমাকে উপরে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। আমার গাড়ির ব্রেক ফেল করিনি, ভাগ্যিস তুমি সঙ্গে ছিলে না, তাই তো বলতে হয়নি কিছু। আজ হয়তো কাজের চাপে তুমি লক্ষ্যই করনি, গাড়িটা কিন্তু আগেরটা নয়, আজকেরটা অন্য। আপাতত ওই গাড়িটা গ্যারেজে। আসলে কোনো মতো দরজাটা খুলে বেরিয়ে যেতে পেরেছিলাম, ফলে ডান হাতে বেশ গভীর চোট লাগে। তবে যন্ত্রণা পেয়ে অভ্যস্ত তো, তাই আজ এ হাত দিয়ে সব কাজ করতে পেরেছি। শুধু তাই নয়, বিগত 7 বছর ধরে এরকমই চলছে। উনি আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবেন, আর নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন। আসলে আগের থেকেও এবারের এক্সিবিশনটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই তো এই ব্যবস্থা করেছেন। এগুলোর ইঙ্গিত তোমায় আগেও দিয়েছিলাম। বাকরুদ্ধ হয়ে যাইতে এবার বুঝতে পারছে কতটা কষ্ট বুকে চেপে থাকলে কেউ নিজেকে আঘাত করতে পারে। একজন বাবা হয়ে কিভাবে ছেলের ক্ষতি করতে পারে, এমনকি মারতে পর্যন্ত পিছু পা হচ্ছে না সেই পাপী পিতা। কি বলছো তুমি জাংকুক? এত কিছু সহ্য করেছো, একবারও কি আমাকে বলা যায় না? জাংকুক হেসে উঠল, বলে লাভ কি হতো, খামোকা তুমি কষ্ট পেতে। এই যেমন চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। তে তো ওই হাসিতে অবাক হয়ে গেল। তুমি কোন স্টেপ নিচ্ছ না কেন? সলিড প্রমাণ পেলে তবে না নেব, ছোটখাটো বিষয় কেউ কিছু করতে পারবে না। আমি যে তথ্য পাই সব গোপন ভাবে, তবে ওগুলো একত্রে জমিয়ে রাখা আছে। আসলে আজকেও তো উনি নিজের উপর হওয়া অ্যাক্সিডেন্টের চাষ লাগিয়ে আগামী কালের জন্য করা পরিশ্রমটা নষ্ট করতে চাইছিলেন। তাই আমি তোমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চাইলাম, কিন্তু জানতাম না উনি স্পাই লাগিয়েছেন, আর ঠিক আমাদের ফলো করতে করতে চলে এসেছেন আমাদের গাড়ির সামনে। তুমি তো না জেনে ছুটে গেলে,
আর আমিও নিরুপায় কিছু বলতে পারিনি। বিলিভ মিতে, আজকে শেষ আঘাত করেছি। আই প্রমিস আর কখনো নিজেকে আঘাত করবই না। এবার ওই মানুষটার পতনের দিন শুরু। কি বলতো, আজকের যুগে কম্পিটিশন মানুষকে আরো হিংস্র করে চলেছে প্রতিনিয়ত। আর মিস্টার কাই তো প্রতিনিয়ত আমাকে ভুলই ভাবেন। এই ভুল মানুষটাই যে ওনাকে টপকে গিয়েছে, সহ্য হচ্ছে না তার। তুমি কি মানুষ জাঙ্কুক? কেন একটাবার আমাকে বললে না? এইভাবে নিজেকে আঘাতে কি পেলে বলো তো? বারবার কঠোরতাকে এতটাও প্রশ্রয় দিও না যে সামনের মানুষটার তোমাকে দেখে কষ্টে বুক ফেটে যায়। আমি কি সত্যিই তোমার কেউ না? কিচ্ছু কি বোঝো না তুমি? কাঁদতে কাঁদতে জাঙ্কুকের হাতটা নিজের কপালে ঠেকাইতে হয়তো সত্যি থেকে সব জানানোর উচিত ছিল। তের কথার অন্তর্নিহিত অর্থ বুঝে জাঙ্কুক হেসে দোগালে হাত রেখে চোখ মুছে বলল, কি বুঝবো তে? ভারী রাগ হইতে। এত আঘাত সহ্য করে কেমন করে হাসছে মানুষটা। থাক, বুঝতে হবে না, তুমি চলো আমার সাথে। যন্ত্রণায় মলম লাগাতে হবে। আঘাত তোমার গায়ে, যন্ত্রণা অনুভব করছি আমি। অবশ্য এসব তোমায় বলে লাভ নেই। এসো আগে, তারপর আবার নিজেকে আঘাত করে ইচ্ছে মতো। আবার হাসে জাঙ্কুক। পেছন পেছন হাসতে হাসতে রমে গেল। জাঙ্কুককে বিছানায় বসে ফু দিয়ে দিয়ে মলম লাগাচ্ছে তে। যে জায়গায় জাঙ্কুকের আহ বলে আর্তনাদ করা উচিত, সে জায়গায় জাঙ্কুক মুখটি হেসে থেকে দেখে যাচ্ছে। এদিকে মলম লাগাতে লাগাতে আটকে উঠছে তে, তাও মলম লাগিয়ে যাচ্ছে। এই, তোমার ব্যথা লাগছে না? উফ, হ্যাঁ লাগছে তো। তাহলে নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে আসি মিস্টার জাঙ্কুক। না গো, তবে এর অন্য উপায় আগে আমার জানা ছিল না, এখন জেনে গেছি। বলো তো তুমি কেন আগে এলে না আমার জীবনে? একদম কথা বলবে না তুমি, শুধু মুখেই বড় বড় বাতে না। আমি মায়ের কাছে বলবো তো, তারপর দেখি কি হয় তোমার। আর সত্যি বলতে তুমি তো আমার কথার গুরুত্ব দাও না, তাই তো এসব করছিলে নিজের সাথে। এত বিপদ নিয়ে চলতে হচ্ছে তোমার, তাও কাউকে কিচ্ছু জানাও না। আসলে তুমি এই জন্যই কাউকে ভালোবাসতে পারোনি। যে নিজেকে ভালোবাসে না, সে কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু আমি তো ভালোবাসি একজনকে। তে অবাক হয়ে গেল, গলার কাছে জমে থাকা কান্নাটা গেলে বলল, কাকে? অবশ্য সে আমার কি যায় আসে, আমি তো তোমার বন্ধু। না না, আজকে থেকে সেটাও না। তুমি তো সব থেকে গুরুত্বপূর্ণ কথাই লুকিয়ে গেছো আমার থেকে। আমি তো এখন তোমার কেউই না। জাঙ্কুক হঠাৎ করে তার কোমর জড়িয়ে ধরে, তারপর এক নীরব সুরে বলে, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। এর বেশি কিছু বলতে পারছি না। নিজের জীবনের গুরুত্বপূর্ণ মানুষটার কাছে নিজের অনুভূতি কিভাবে জানাতে হয় আমি জানি না তে, বুঝে নাও তুমি। ভালোবাসি খুব। ফিউজনের ওই জায়গাটা কি আমার জন্য বুকিং করা যাবে? থমকে গেল তে। জাঙ্কুক শরীরে এত যন্ত্রণা নিয়েও প্রেমময় দৃষ্টি নিয়ে চেয়েছে তের দিকে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তে। জাঙ্কুক নিজের ভালোবাসার কথা বলেছে? জাঙ্কুক আমাকে ভালোবাসে? কি বললে জাঙ্কুক? তের মুখে হাসি নেই, দেখেও জাঙ্কুক হাসি মুখে বলল, ভালোবাসি তোমায়। বিয়ের আগে তোমার প্রতি ভালো লাগা কাজ করতো, বিয়ের পর ধীরে ধীরে কিরকম এক অদ্ভুত অনুভূতির জন্ম নেই। ওই যেমন তোমার কাছে থাকতে খুব ভালো লাগে, আবার তোমার দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে শুধু। প্রথম প্রেম কিনা, ভীষণ গভীর সব অনুভূতি। মিথ্যে, তুমি মিথ্যে বলছো। আচ্ছা, তবে কি প্রমাণ দেব? জাঙ্কুক তার গালে ঠোঁট ছুঁয়ে দেয়, আবেশে চোখ বন্ধ করে নিতে। তুমি তো ভালোবাসো আমায়, সেটা আমি আগে বুঝেছি। তবে ভেবেছিলাম এক্সিবিশন শেষ হলে নিজেই জানাবো, কিন্তু আজ তোমার চোখে আমার জন্য কষ্ট দেখে পারিনি নিজেকে আটকাতে। আজ তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি তে। একটু ভালোবাসবে আমায়?
তোমার ছোঁয়ায় এই আঘাত সারিয়ে দেবে গো। তে এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আসলে না পাওয়া কোনো কিছু হঠাৎই যখন ধরা দেয় তখন হয়তো সেই খুশি জাহির করা মুশকিল হয়ে যায়। তের ক্ষেত্রে তাই ঘটে। তেকে চোখ দেখে জাংকুক ধীরে ধীরে সরে যায়, হয়তো আবেগের বশবর্তী হয়ে একটু বেশি চেয়ে ফেলেছে। ইটস ওকে তে, আমি মনে হয় বেশি চেয়ে ফেলেছি। সরি এন্ড থ্যাংক ইউ আমার অবস্থা বোঝার জন্য। জাংকুক উঠতে গেলে নিজের হাতে টান অনুভব করে। দেখে তে চোখে জল নিয়ে ঠোঁট ফুলিয়ে ওর দিকে চেয়ে আছে। সব তুমি বলবে, তুমি ডিসাইড করবে সব। আমি তো এই ভালোবাসা নয়, ভরসা নেই। একবার বলো তুমি শুধু আমার, আমি শুধুই তোমার। কখনো ছেড়ে যাবে না? কখনো ছেড়ে যাব না। সবসময় ভালোবাসবে, নিজেকে আঘাত করবেই না, আর সবকিছু শেয়ার করবে, ঠিক আছে? ঠিক ঝাঁপিয়ে পড়ে জাংকুকের বুকে। জাংকুকও নিজের বলিষ্ঠ বাহু দিয়ে আঁকড়ে ধরে থেকে, তারপর তের পিঠে হাত বোলাতে বোলাতে শান্ত করতে থাকে। এবার কি তোমার ভালোবাসার ভাগ পেতে পারি? তে লজ্জায় মুখ নিচু করে বলল, কিন্তু তোমার তো কিচ্ছু হবে না তে আমার। মেয়ে আয়। চোখ বুজে সম্মতি দেয় তে। সঙ্গে সঙ্গে জাংকুক তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। জাংকুকের পুরো ঠোঁটে তের কোমল অধর যেন মোমের মতো গলতে শুরু করে। আবেশে খামচে ধরে জাংকুকের উন্মুক্ত কাঁধ। তার সাথে পাল্লা দিয়ে জাংকুকের বলিষ্ঠ হাত স্বাধীনভাবে বিচরণ করতে থাকে তের সর্বাঙ্গে। দীর্ঘ চুম্বনের পর শুরু হয় ওদের ভালোবাসা। লুটিয়ে পড়ে তের শাড়ির আঁচলখানা। জাংকুকের অধর জোড়া এখন নিশ্চিন্তে মনে তের গলায় ঘাড়ে তীব্র আদরের সাথে চিহ্ন ফেলতে শুরু করে। এদিকে তেও কম যায় না। জাংকুকের আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে যতটা সম্ভব আদর ছড়িয়ে দিতে থাকে। প্রথম প্রেমের পরশে জাংকুক উত্তেজিত হয়ে পুনরায় নিজের ভালোবাসা জাহির করতে শুরু করে। বর্তমানে জাংকুকের উন্মুক্ত বুকের মাঝে রয়েছে তের অবস্থান। তাদের দেহ বহন করছে একটু আগের যুদ্ধের আধুরি আঘাত। তবে এতে তাদের কোনো কষ্ট নেই। বহুদিন ধরে একে অপরকে ফাঁকি দিয়ে থাকা দুটি মন আজ মিলিত হয়ে গভীরভাবে মজে আছে দুজনেই। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা ভালোবাসার খেলার পর দুজনেই একে অপরকে বিজয়ী ঘোষণা করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে একে অপরের বাহুবন্ধনে, এক চাদরের আচ্ছাদনে।